নমস্কার, আমি পরিবেশের একজন পদাতিক সৈনিক মাত্র। খুব বেশি কিছু জানি না, কিন্তু অনুভবটা আছে। সেই অনুভূতি নিয়েই আমি আপনাদের কাছে কিছু পৌঁছে দিতে চাই, যেটা মানুষের কথা, আমাদের কথা, সবার কথা। গ্লোবাল ওয়ার্মিং ইনফ্যাক্ট বস্তুত একটা ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং। আমরা ছেলেবেলায় খুব দুষ্টুমি করতাম, মা খুব চোখ গরম করতেন। প্রকৃতির মাতার উপর আমরা ভীষণ অত্যাচার করছি, নৃশংসভাবে আক্রমণ শানাচ্ছি। এই বর্বরতা মা আর হাসি মুখে নিতে পারছেন না। প্রকৃতি মাতা রুষ্ট হয়েছে, তার রাগের প্রকাশ ঘটছে কিছুটা প্রাকৃতিক বিপর্যয়। এবং এই যে বিশ্ব উষ্ণায়ন, কোটি কোটি বছর আগে তো পুরোটাই শীতলতা বলছিল, ধীরে 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 হয়তো এটা এমন হবে যে এটা এত গরম হবে সারা বিশ্ব যে মানুষ আর বসবাস করতে পারবে না। সুতরাং এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আমাদের প্রকৃতি মাতার দেওয়া একটা ওয়ার্নিং, যে আমাদের সতর্ক করে দিচ্ছে, সাবধান হও, সাবধান না হলে সাধু সাবধান, সাবধান না হলে বিপদ আছে। এবং সেই বিপদ মানে হচ্ছে আমাদের বিলুপ্তি। মানব সমাজের সভ্যতা আমরা অনেক কিছু ক্লেম করি, আমরা অনেক কিছু গর্ব করে বলি, দাবি করি, কিন্তু সবটাই নষ্ট হয়ে যাবে যদি আমাদের অস্তিত্ব না থাকে। সুতরাং পরিবেশকে বাঁচিয়ে নিজে বাঁচতে গেলে আমাদের কি হচ্ছে, যেন নিজে বাঁচতে গেলে আমরা কি করি, যা খুশি তাই করে যাচ্ছি, যা খুশি তাই। একটা ছোট নৌকোতে যদি বেশি মানুষ উঠে পড়ে, যাত্রী উঠে পড়ে, এবং নৌকো যদি টালমাটাল হয়, সেই সময় সবাই হুটোপুটি করে কিন্তু নৌকোটা তাড়াতাড়ি ডোবে। আমরা কি করছি, যে বিশ্ব উষ্ণায়ন বলছে, গরম হচ্ছে, গরম ঘুরছে। এবার আমরা নিজেদেরকে ঠান্ডা করার জন্য সারা বিশ্বকে কতটা গরম করছি। আমি ইউরোপিয়ান গ্রিন পার্টিদের আমন্ত্রণে ব্রাসেলসে তাদের সাথে একটা মিটিং করতে গিয়েছিলাম। তাদের কর্মকর্তারা বসেছিলেন, কথায় কথায় উঠল। আমরা বললাম যে দেখো, পরিবেশ নিয়ে আমরা সবাই বলি, পরিবেশ সম্পর্কে সচেতন হতে বলি, আমরা সচেতন, আমরা জানি, আমরা বুঝি, কিন্তু আমরা পরিবেশের উপর যেটা করা দরকার সেটা করি না। তাদের ইংরেজিতে বলেছিলাম, ইউ আর ফ্রম এ ইউরোপিয়ান কান্ট্রি, তোমরা ইউরোপে বাস করো, ঠান্ডার দেশে, আমরা গরমের দেশে বাস করি। কত বিদ্যুৎ আমরা পোড়াই, কত বিদ্যুৎ আমাদের লাগে তোমাদের ওই ঠান্ডাটাকে গরম করতে, আর আমাদের গরমটাকে ঠান্ডা করতে। এই যে গরম আর ঠান্ডার যে ব্যাপারটা, দেখো যে পরিযায়ী পাখিরা, তারা হাজার হাজার মাইল তারা উড়ে আসে -30 ডিগ্রি থেকে +30 ডিগ্রিতে। তাদের কিন্তু কোনো এয়ার কন্ডিশনার দরকার হয় না, আমার জন্য, মানুষের জন্য দরকার হয়। তিনটে কথা এখানে খুব প্রাসঙ্গিক: কমফোর্ট, কনভিনিয়েন্স, কজ, ক্যাটাস্ট্রফি। যত বেশি আরাম নেব, যত বেশি শরীরকে আমরা মানে মানে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, ভালো অনুভবের জন্য আমরা শরীরকে যতটা বিশ্রাম দেব, ততটাই কিন্তু আমাদের শরীর খারাপ হবে। আমি মাদার টেরেসার একটা এই প্রসঙ্গে বলতে চাই। উনি তখন নোবেল লরেট হননি, তারও বছর 10 আগে। তো মাদার টেরেসাকে একটা অনুষ্ঠানে নিতে এসেছেন, সেই সময় গরমের সময়। তো একমাত্র অ্যাম্বাসেডার গাড়ি ছিল, গাড়িতে উঠে যিনি মানে নিতে এসছেন, তিনি গাড়ির কাজটা তুলছিলেন হাত দিয়ে। এখন তো অটোমেটিক, তখন ওই যে কমফোর্ট, কনভিনিয়েন্স, মানে কাজটা তোলার মতো, আমাদের হাত ঘোরানোর মতো। আমরা যখন ছোটোবেলায় স্নান করতাম কি কুয়ো থেকে জল তুলে, এক্সারসাইজ হতো। আর এখন শাওয়ার, শুধু শাওয়ার নয়, আমি দেখছিলাম আমার মেয়ের বাড়ির দিকে বডি শাওয়ার, হোল বডি শাওয়ার। আগে আমরা কি করতাম দেখতাম, যে বালতি করে জল নিয়ে জল চৌকিতে বসে, কথাটা কি সুন্দর, জলের চৌকি, জল ব্যবহার করে জল চৌকি। এই কনসেপ্টগুলোই নেই। আমরা দৈনন্দিন জীবনে যত বেশি আরামের দিকে ঝুঁকবো, তত বেশি কিন্তু আমরা প্রতিবন্ধকতা ভোগ করবো। তো মাদার টেরেসাকে যখন গাড়িতে উঠিয়ে কাজটা তুলে দিচ্ছেন, তুলছো কেন, বলে যে একটু বাতানুকূল যন্ত্রটা চালাবো, মানে এসিটা চালাবো। বলে না, উনি ইংরেজিতে বলেন, গড হ্যাজ গিভেন 6 সিজনস, 6টা ঋতু ভগবান দিয়েছে। তার মধ্যে 3টে ঋতু খুব প্রমিনেন্ট: গ্রীষ্ম, বর্ষা, শীত। যদিও শীত ক্ষণিকের ঋতু, অতিথি, তবুও শীত থাকে, আমরা একটু অনুভব করি। তো এই 3টে ঋতুর সাথে যদি তুমি যদি অ্যাক্লামেটাইজ, উনি ইংরেজিতে বলেছিলেন এই কথাটা, আমি আমার বন্ধুর মারফত শুনেছিলাম। তো
if you can't acclimatize your body with the mother nature, with the seasonal effect, your immunity power will not grow. যত বেশি পরিবেশ বান্ধব হবে সে তত কিন্তু তার শরীর স্বাস্থ্য মন এবং ধী শক্তি ততটাই বাড়বে। এটা প্রকৃতি দিয়েছে। আমাদের জন্মটা তো কোনো একটা অদৃশ্য শক্তির হাতে। যদি তাকে ঈশ্বর বলা হয় ঈশ্বর, যদি আল্লাহ বলে আল্লাহ, গড বলে গড, কিন্তু দের ইজ সাম পাওয়ার, সুপার পাওয়ার। সুতরাং সেই পাওয়ার যখন আমাদের জন্ম দিয়েছে, আমাদেরকে কিভাবে আমার মেটাবলিজম, এবং এত বড় সায়েন্স, এই যে মানুষের যে শরীর, এই যে মেটাবলিজম, তো এই শরীরটা এমনভাবে তৈরি করেছেন ভগবান যে সব কিছুই সেখানে অ্যান্টিডোট দিয়ে দিয়েছে। এই যে বিদ্যুৎটা আমরা ব্যবহার করছি, সবচেয়ে বেশি দূষণ সৃষ্টি করে এবং যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের বড় কারণ, সেটা হচ্ছে থার্মাল পাওয়ার। কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ হয়, পশ্চিমবঙ্গের কথা বলি, ৯৭% বিদ্যুৎ আসে, প্লাস মাইনাস হবে কয়লা পুড়িয়ে। তো আমি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করব তত বেশি কয়লা পুড়বে। হিসেবটা অনেক সময় অনেকে ডিসপিউট করেন, 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করার জন্য 1.3 কেজিস অফ কার্বন এমিশন হয়। তো আমি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করব তত বেশি কার্বন এমিশন হবে। তো আমাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমাকে কনজারভেটিভ ওয়েতে, আমার যদি রোজগার কম হয়, সেই খরচ করার সময় আমরা যেন মিতব্যয়ী না হয়েও আমরা যেন হিসেব করে খরচ করি, তেমনি বিদ্যুৎ ব্যবহারটা আমাদের কিন্তু নিয়ন্ত্রিত করতে হবে। আমি তো অবাক হয়ে যাই, রাজনৈতিক নেতারা তারা ভোটের স্বার্থে, ভোটের জন্য বিদ্যুৎ ফ্রি দিয়ে দিচ্ছেন। না, কয়লাপুরি যে বিদ্যুৎ আসে সেটা ফ্রি দেওয়া উচিত নয়, বরঞ্চ বেসিক নিডের জন্য যে বিদ্যুৎটা দরকার, যে এই ইউনিট পর্যন্ত তুমি ফ্রি পেতে পারো, সবটাই ফ্রি নয়। 300 ইউনিট পর্যন্ত একটা পরিবারের, আমি তো হিসেব করি, আমার বাড়ির বিদ্যুতের বিল টাকার অঙ্কে হিসেব করি না, ইউনিটের অঙ্কে, যে কত ইউনিট আমি পোড়ালাম। এবং আমি নিজে ভাবি, এবং আমার এটা একটা ধারণা, আমি জানি না এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, যে আমার বাড়িতে যে 2 বা 3 জন আমরা আছি, আমি যদি আমার কার্বন ফুটপ্রিন্ট, যে আমি কত ইউনিট, কেন আমি এসিতে থাকি না, শুই না, দিনের বেলায় খুব কাজকর্মের সময়, খুব লেখালেখির সময় কখনো চালাই, এবং আমার ঘরটা ভীষণ গরম হলে একটুখানি ঠান্ডা করার জন্য চালাতে হয়। কিন্তু আমার অন্য যারা ফ্যামিলি মেটস আছেন তারা কিন্তু এসিতে শোন। এবার যত বিদ্যুতের ইউনিট হলো, আমার গ্রীষ্মকালে 200 ইউনিটের বেশি হয় না, 150-200। তো সেই ইউনিটের মধ্যে আমার দেখা যায় যে আমার কিন্তু 20% নয়, 15 to 20%। আমি নিজে হিসেবটা করি, একদম আমি বিদ্যুৎ অপচয় করি না কখনো। আমি সপ্তাহে 2-3 দিন খুব জোরে থাপ্পড় খাই, সে থাপ্পড়টা কে মারে জানেন? আমি মারি নিজেকে। তার কারণ বাথরুম থেকে বেরিয়ে যদি লাইটটা নেভাতে ভুলে যাই, এবং যত দেরি হবে তত জোরে থাপ্পড়টা আমি নিজেকেই মারি। সুতরাং এই থাপ্পড় খেয়ে আমার কিন্তু সপ্তাহে 2 দিন তো অন্তত হয় যে খুব জোরে থাপ্পড় খাই, নাহলে কখনো খুব আস্তে থাপ্পড় খাই, যে একটু ভুলে গেছি। আমাকে একজন বলেছিল যে আপনি বাথরুমে তো হাওয়াই চটি পরে যান, স্নান করেন, বাথরুম থেকে বেরিয়ে আপনি প্রথমে চটিটা খোলেন, আস্তে করে এই করেন, তারপরে আপনি লাইটটা নেবেন। এই যে এটা যদি আপনি 20 বছর ধরে করেন, তাহলে আপনি অন্তত 100-150 ইউনিট বেশি আপনার বিদ্যুৎ পড়ে। সেই হিসেবটা আমি কিন্তু করি। গাছ লাগানো থেকে গাছ বাঁচানো, আমি আজ থেকে 1978 সালে 97টা গাছ লাগিয়েছিলাম, একটা গাছে বাঁচাতে পারিনি। তো গাছ লাগানোর থেকে বড় কথা হচ্ছে যে আমি জানি অন্তত পশ্চিমবঙ্গের 10-12টা ফরেস্টে, বনে আমি গেছি, তাদের উপরে মামলা করেছি। সেটা করতে গিয়ে আমি দেখেছি যে ওখানে বনাঞ্চল কেটে সাফ করে দিয়ে মানুষের কাছে বিলি করা হচ্ছে 50,000 টাকা কাটা, বেআইনিভাবে। সুতরাং বনাঞ্চল শুধু ধ্বংস হচ্ছে না, মানুষ অ্যানিমেল, আমরা বলি যে বাঘ শহরে চলে এসছে, তা নয়, আমরা বনের জঙ্গলে বাঘের আস্তানায় ঢুকে গেছি। সুতরাং এই যে কনফ্লিক্টটা হচ্ছে, এটা কারণ হচ্ছে যে আমরা বনের ভেতর ঢুকে গেছি। ইকো ট্যুরিজমের নামে আমরা ইকো টর্চারিজম করছি, পরিবেশকে নষ্ট করছি, বনাঞ্চলকে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, আমি জানি না এটা ওরা কিভাবে রিয়াক্ট করবেন, যে বন দপ্তর, যাদের বন সংরক্ষণ করার কথা, সেই বন দপ্তর তারা
ট্যুরিজম করছে তাদের বোর্ডের ভেতরে, সুন্দর সুন্দর এয়ার কন্ডিশন দিয়ে, অনেক লাইট দিয়ে তারা ওখানে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করছে, অতিথি থাকবার জন্য ব্যবস্থা করছে। এটা ভীষণভাবে সর্বগ্রাসী এবং অত্যন্ত ভুল শুধু নয়, এটার জন্য সাজা হওয়া উচিত। এবং এই মুহূর্তে আমি বক্সা টাইগার রিজার্ভ নিয়ে মামলা করতে গিয়ে আমরা দেখলাম যে কীভাবে বনাঞ্চল বিজ্ঞাপন দিচ্ছে, বনে থাকুন, প্রকৃতির সাথে থাকুন, এই আমাদের ট্যুরিস্ট লজ রয়েছে, এই লজেতে আসুন। তো এই যে সূর্যের দাবদাহ, মানে সূর্যের যে তাপপ্রবাহ, তাপ, সেই তাপটা কিন্তু আমরা আরও বাড়িয়ে দিচ্ছি। আমরা এটাকে কাজে লাগাচ্ছি না, আমরা এটাকে একটা অস্বস্তিকর খারাপ জিনিস বলে ভাবছি। এবং সবাই খুব বলছে এই করবেন, ওই করবেন, তা করবেন, তা নয়। আমাদেরকে ভাবতে হবে এই যে শক্তির উৎস, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। সেটা দিয়ে যদি আমরা বিদ্যুৎ তৈরি করি, যেটাকে এখন আমরা বলি সোলার। আবার তো হাইকোর্টে সোলার নিয়ে আমি একটা মামলা করেছিলাম, তাদের বলেছিলাম যে সোলার মিশন হ্যাজ লস্ট ভিশন, সোলার মিশনের কোনো ভিশন নেই। তো আমি আজ থেকে প্রায় 20-25 বছর আগে ব্যাঙ্গালোরে প্রায় 34,000 বাড়িতে রুফটপ সোলার প্যানেল ছিল, সেই সময় একটা হিসেবে এসেছিল। আর আমরা তখন সোলারটা আমরা জানি না। তবে এখনও রেইন ওয়াটার হারভেস্টিং এবং সোলার প্যানেল, রেইন ওয়াটার হারভেস্টিং কেন বলছি, জল, পৃথিবীর পরবর্তী বিশ্বযুদ্ধ কিন্তু হয়তো তেল নিয়ে না হতে পারে, এটা হতে পারে পানীয় জল নিয়ে। মানুষ জানে না, যেখানে আমাদের চোখ কান পৌঁছতে পারে না, যে কলকাতাতে রিপোর্ট, মানে আমি সরকারি রিপোর্ট তথ্য হাইকোর্টের মামলাতে, আমার মামলাতে দেওয়া হয়েছিল, তাতে বলছি যে কলকাতাতে মাটির নিচের জলস্তর 34 ফুট নেমে গেছে আজ থেকে 16 বছর আগে। এখন সেটা আরও অনেক নেমে গেছে। তো আমরা জল যেটা ব্যবহার করি, হয় গঙ্গার জল শোধন করে ওই কলের মাধ্যমে আসে, নাহলে পরে আমরা ডিপ টিউবওয়েল থেকে নিচ থেকে জল তুলি। এই জলটা আমরা যত বেশি খরচা করব, তত কিন্তু আমি প্রকৃতির মায়ের উপর অত্যাচার করব, মা তত রুষ্ট হবে। সুতরাং, এবং আমার মনে আছে আমার এক বন্ধু বর, তিনি খুব উচ্চপদস্থ ব্যাংকের কর্মচারী ছিলেন, পরে জেনারেল ম্যানেজার হয়েছিলেন। তিনি সুরাটে থাকতেন, সারাদিনে 1 বালতি জল তার বরাদ্দ ছিল, মানে ওই 1 বালতি জল দিয়ে আমি করেছি। আর আমরা বাথরুম সিঙ্গার হয়ে যাই, বাথরুমে গিয়ে গান করতে করতে আমরা শাওয়ার চালিয়ে প্রায় নৃত্য করি। আমি জানি না বাথরুম সিঙ্গারে এখন হয়তো অনেক বড় বড় প্রোগ্রামে গিয়ে তারা অনেক বেশি মানে স্বীকৃতি পান, অনেক হাততালি পান, কিন্তু প্রকৃতি মাতার উপর কিন্তু এটা অত্যাচার করা হয়। সুতরাং আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। একদিকে আমাদের বিদ্যুতের চাহিদা বাড়ছে এবং কয়লা পোড়াচ্ছি, আরেকদিকে বনসৃজন তো আমাদের হচ্ছেই না। সেই বনসৃজনটাকে আমরা, বনটাকে, গাছ লাগানো, এটা তো পোশাকই ব্যাপার। টেলিভিশন চ্যানেল আসবে, খবরের কাগজ আসবে, এই যে দেখছিলাম কেউ অ্যাপিল করেছে যে আমরা ওটা বাঁচানোর জন্যই করছি, চ্যানেল আসুক, কী বলছিল, মিডিয়া ফটোগ্রাফার আসুক। তো তাকে তাক করে ওরা এটা করেন। গাছ লাগানো, গাছ লাগানোটা বড় কথা নয়, বনাঞ্চলকে রক্ষা করা। সেই জন্য আমি কিন্তু বলেছিলাম যে আমি একজন পরিবেশের পদাতিক সৈনিক, মানে পরিবেশের সৈনিক বলে সৈনিক তো আমার মানে জেনারেল বলতে হয়, তো পদাতিক সৈনিক। তো আমি দেখেছি, আমি নিজেই বনে গেছি, আমি বন নিয়ে লড়াই করেছি, এবং বন নিয়ে লড়াই করতে করতে কখনো কখনো আমি কিন্তু মনটাও হারিয়ে ফেলেছি। পলিটিক্যাল পার্টিস এবং লিডার্স, তাদের কিন্তু ব্যবহারিক শিক্ষাটা নিতে হবে, পরিবেশের শিক্ষাটা তাদের নিতে হবে। ওরা জলের রেশন করলো, সুরাটে 1 বালতি ছিল জল বরাদ্দ, এখন ব্যাঙ্গালোরে ঠিক এক্স্যাক্টলি কতটুকু বরাদ্দ হয়েছে আমি জানি না। আর আমাদের এখানে জল কর বসানোর কথা হলো তখন পলিটিক্যাল কারণে, মানে রাজনীতির কারণে বলে না আমরা জল কর বসাবো না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার বাড়িতে হয়েছিল জলের ডিস্ট্রিবিউশনে, জলের খুব প্রবলেম হয়েছিল, জল আসছিল না 2 দিন। তো আমরা যে থালা ধুই, সেগুলো যেমন কলের জলে ধোয়া হয়, কলের জলের পরে আমরা খাওয়ার জলে ধুয়ে নিই ভালো করে। একদিন আমরা খাবার প্লেট দেখি যে মানে কয়েক ফোঁটা মাত্র জল দিল আমার মিসেস, এত কম দিলে, মানে এটা মিনারেল ওয়াটার, দাম তো। এই যে বিনে পয়সায় পাচ্ছি বলে যাচ্ছে তাই মানে বাথরুম সিঙ্গার হয়ে যাচ্ছি আমরা, খেয়াল করছি না যে এটা আমরা কতটা ধ্বংস করছি। 1 লিটার জল ডিস্ট্রিবিউশনের জন্য কর্পোরেশনের খরচা হয় অন্তত 30 থেকে 35 পয়সা। ইট হ্যাজ গট এ কস্ট। পয়সা ছাড়া, খরচ ছাড়া কোনো কিছু হয় না।
এই যে ফ্রি দেয় সব বলে না, এগুলো তো পলিটিক্যাল স্লোগান। কিসের ফ্রি হবে? কে ফ্রি করবে? তারা যে কথা বলছে তার জন্য ট্যাক্স লাগে। তো আমি যখন বলাটা শুরু করি তখন বলি যে আমাদের বলে না মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ স্বামীজি, আমি বলি মাই ডিয়ার ক্রেডিটার্স। তো অনেকে বোঝে না মানে ক্রেডিটার্স বলছি কেন। আমরা এই পৃথিবীটা আমাদের পূর্বসূরির কাছ থেকে পাইনি, আমরা আমাদের উত্তরসূরির কাছ থেকে ধারে নিয়েছি অন লোন। তো আমরা তাদের কাছে গ্রহীতা, ডেটার, এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে হচ্ছে ক্রেডিটার, আমার পাওনাদার। তার কাছ থেকে তাকে আবার পাওনা মেটাতে হবে, কিন্তু পাওনা মেটানোর বদলে আমরা সুদ শুধু নয় প্রিন্সিপাল অ্যামাউন্টটাকেও আরও বাড়িয়ে যাচ্ছি, অনেক বেশি ঋণ দিচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে। আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে, খুব দুঃখ লাগে। আমি একটা উদাহরণ দিই। আমার নিজের ছেলের যখন তার স্ত্রী সন্তান সম্ভব, তাকে 4-5 বার হসপিটালে নিয়ে যাওয়া হলো, লিভার প্যাড উঠলো কিন্তু ম্যাচিওর করলো না। আর আমার বন্ধুর নাতি হওয়ার সময় তার ডাক্তার ঠিক করলো কোনো একটা দিনেতে সিজার অপারেশন করবে, এবং সেই সময় তার একটা প্রোগ্রাম পড়ে গেল, সে 10 দিন আগিয়ে আনলো। এবার এইভাবে যে জন্মটা মানে যে ভূমিষ্ঠ হলো, ভবিষ্যৎ প্রজন্ম বলে কথাটা আমি তুললাম, তার কাছে কিন্তু কি করলাম আমরা, তাকে আমরা সঙ্গে সঙ্গে নেবুলাইজার অনেক রকম এই ইন্টেন্সিভ কেয়ার ফেয়ারে এমনভাবে রাখলাম যে সেই ছেলেটা নেবুলাইজার ছাড়া মানে হাঁটাচলাই করতে পারত না 5 বছর বয়স। আমি বলি বেস্ট দুটো জিনিস বলি, বেস্ট মেটার্নিটি হোম কোনটা? আমি দেখেছি আমার আগের বাড়ির পাশে একটা গাছ ছিল, সেই গাছেতে কাকে বাসা বাঁধত, আর মৌচাক ছিল। ঝড় জল বৃষ্টি সব কিছুর মধ্যে কিন্তু কাকটা বসে আছে, তার বাচ্চাকে কেয়ার নিচ্ছে। আর আমাদের বাচ্চারা হতে হতেই তারা এমন কেয়ারে চলে যায় যে প্রকৃতির কোলে তারা আর স্থান নিতে পারে না। সুতরাং এই জায়গাগুলো আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা কতটা কিভাবে এবং দুটো জিনিস ভাবতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনটাকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে আর স্বাস্থ্য বান্ধব। এই দুটোকে যদি আমরা না একসাথে আনতে পারি তাহলে কিন্তু উষ্ণায়ন বাড়বে। এটা যদি আমরা না করি তাহলে গরম শুধু বাড়বে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? আমরা মরুভূমি তাদের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছি, মরুভূমিতে তাদের নিক্ষেপ করতে যাচ্ছি। সুতরাং এই মরুভূমির এই মরুভূমিটা যতদিন আমরা রেখে দিতে পারবো আটকে, ততদিনই আমাদের মঙ্গল। এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এত বেশি ঋণী হয়ে যাচ্ছি যে সেই ঋণ আর কোনোদিন আমরা শোধ করতে পারবো না, এবং ঋণগ্রস্ত হয়েই আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে। রোজকার দৈনন্দিন জীবনটাকে এমনভাবে টিউন করতে হবে, আমরা যেমন স্কুল কলেজ অফিস আদালত যেভাবে আমরা করি দিনে একেবারে টাইম ধরে ধরে সব কিছু করি, তেমনি আমাদের একটা এনভায়রনমেন্ট শিডিউল করতে হবে যে আমরা কোন কাজটা করব, কোন কাজটা কতটা করব, কোনটা কতটা করব না। বিদ্যুতের ব্যবহার কম করতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে, প্লাস্টিক যতটা পারা যায় বর্জন করতে হবে, এবং শুধু তাই নয়, আমাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমি যদি দেখি যে কোথাও একটা অহেতুক কেউ একটা শুধু কেউ একটা জ্বালিয়ে দিচ্ছে, কেউ একটা পুড়িয়েছে, আমি তো আজ থেকে 40 বছর আগে সব ওই জ্বালাতাম, কুশপুত্তলিকা জ্বালাতাম, কুশপুত্তলিকা জ্বালিয়ে সেই ছাইটাইগুলো ইটিগুলো সরিয়ে ফেলতাম। এখন আমি ভাবছি এটা আমি ভুল করেছি, আমি কেন কুশপুত্তলিকা জ্বালাবো, আমি কেন শুধু অক্সিজেন নষ্ট করব। সুতরাং এই ভাবনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক পদক্ষেপে রাখতে হবে। জল কম অপচয় করা, এবং বাতাসে যে দূষণ হয় সেই দূষণ সৃষ্টিকারী কাজগুলোকে আমাদের কম করতে হবে। ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বলে একটা আছে, আমাদের রাজ্যে আছে, সারা দেশেও আছে। তার কাছে আমি একটা অ্যাপিল করেছিলাম যারা বিদ্যুতের ব্যবহার কম করবে। ধরুন এই বছরে আমার 2024-2023 পর্যন্ত আমার অ্যাভারেজ কনজামশন ছিল সামারে 200 ইউনিট, উইন্টারে 100 ইউনিট। আমি যদি এটাকে 10%-এর বেশি কমাতে পারি, আমাকে রিডিউস রেটে ইলেকট্রিসিটি দিতে হবে, কেন আমি পরিবেশ বান্ধব হলাম, আমি কম কয়লা পুড়িয়ে আমার। সুতরাং মানুষকে কিন্তু এটাই ভাবতে হবে, বুঝতে হবে যে আমি যেটা করছি, হোয়াট ইজ মাই কার্বন ফুটপ্রিন্ট। যে যতটা পারে তার দৈনন্দিন জীবনের মাধ্যমে, জীবনযাপনের মাধ্যমে এবং কাজের মাধ্যমে, এই যে স্কুলে টুলে দিয়ে আমি খুব
হই, বিদ্রুপ করি, মানে পাই, বিদ্রুপাত্মক মন্তব্য, হাসি শুনতে পাই। আমি ছেলেমেয়েদের যখন বলি তোমরা কখন পড়াশোনা করো, সবাই বলে দেখি রাত্রে পড়াশোনা করে। ওয়াই ইউ ডিপেন্ডেন্ট অন দি ক্যাপটিভ পাওয়ার অর গ্রিড পাওয়ার। আমি রাতের বেলাটা ঘুমোবো এবং সকালে উঠে দরজা জানলা খুলে প্রকৃতির হাওয়াতে আলো না জ্বালিয়ে আমি পড়াশোনা করি। তাতে আমার ব্রেনের ইনটেকটাও বেশি হবে এবং পরিবেশের ওপর অত্যাচারটাও কম হবে। এই ভাবনাটাকে নিয়ে যেতে হবে। আমাদের কাজের জন্য পরিবেশ প্রকৃতির ওপর কতটা কী প্রভাব পড়ছে এবং আমার কার্বন ফুটপ্রিন্টটাকে আমি যদি গ্রিন ফুটপ্রিন্ট হিসেবে কনভার্ট করতে কতটা পারছি, সেটাই আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার তাহলে ঋণবদ্ধতা, মানে ঋণ পরিমাণটা কমবে এবং আমি অনেকটা রিলিফ পাবো। এবং আমি এটা বলি না, আমি এটা প্র্যাকটিস করি, আমি প্রিচ করি না, আমি প্র্যাকটিস করি। আমি বলি কোর্টে যে আই হ্যাভ কাম বিফোর ইউর লর্ডশিপ নট আউট অফ মাই প্রফেশন, ইট ইজ মাই প্যাশন অ্যান্ড আই ডোন্ট প্রিচ, আই প্র্যাকটিস। আমি গ্রিন ট্রাইব্যুনালে যাই, 83টা সিঁড়ি অ্যাটেস্টেজ হেঁটে উঠি, আমাকে দেখে জাজ সাহেবও হেঁটে উঠছিলেন। তো এই ব্যাপারটা আমাদের রোজকার মধ্যে আনতে হবে। একটা ভাবনা করলে চলবে না। আমরা সবাই সচেতন কিন্তু সক্রিয় নই, আমাদের সক্রিয় হতে হবে।